গুড মর্নিং। কেমন আছো তোমরা সকলে? আশা করছি তোমরা সকলেই ভালো আছো আর সুস্থ আছো। নতুন একটা দিনে নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এলাম। আশা রাখবো আজকের ব্লগটা তোমাদের একটু হলেও ভালো লাগবে। সকাল এখন 8টা মতো হবে। আমি নিচে সব কাজ সেরে ওপরে এলাম। নিচে সব কাজ সেরে বলতে সব বাসি কাজকর্ম আরও সেরে নিয়েছি। সকাল ওই 7টার সময় ঘুম থেকে উঠেছিলাম। নিচে কাজকর্মগুলো সেরে ওপরে এলাম। এই যে গাছগুলোতে জল দিতে হবে। ছাদের ওপরে দুটো বারান্দায়, তারপর তো নিচে রয়েছে। আমাদের বাড়িতে প্রত্যেক দিন 1 ঘন্টারও বেশি লেগে যায় সব গাছগুলোতে জল দিতে। তো যাই হোক, ছাদের ওপরটা দিয়ে এসেছিলাম আর দুটো বারান্দায় জল দিয়ে এখন এই টবগুলো মুছে নিচ্ছি। নোংরা হয়ে গেছিলো একটু একটু, তো ভাবলাম চলো মুছেই নিই। আর ওই বারান্দায় টবগুলো বেশ কয়েকদিন আগে মুছে নিয়েছিলাম, তো সেগুলো পরিষ্কারই রয়েছে, এখন মোছার দরকার নেই। আর এই বারান্দার টবগুলো আমি মুছেছিলাম না, তাই এটা একটু নোংরা হয়ে গেছিলো। মুছে নিতে বেশ পরিষ্কার হয়ে যাচ্ছে। আর মাঝে মাঝে এভাবে মুছে নিলে দেখতে তেমন ভালো লাগে, তেমনি টবগুলোও পরিষ্কার থাকে। সকালবেলা যখন ঘুম থেকে উঠেছিলাম তখন বেশ ঠান্ডা লাগছিল, চাদর গায়ে দিয়ে কাজ করছিলাম। তারপরে কাজ করতে করতে এতটাই গরম লাগছে, চাদরটা খুলে ফেললাম। আর তাছাড়া চাদর গায়ে দিয়ে কাজ করা সত্যি অসুবিধেই হয়। আর এত দৌড়ে দৌড়ে কাজ করছি যে এত গরম লাগছে, আর চাদর পরার কোনো দরকারই নেই। যাই হোক, নিচে নেমে এসে এখন এই টিফিনের ব্যবস্থাটা করছি। সবার টিফিনের ব্যবস্থা আর কি, তোমাদের দাদা ভাইও নিয়ে যাবে অফিসে টিফিন, আর আমাদেরও সকালবেলার টিফিন হয়ে যাবে। ওই তো কুমড়ো আলুর তরকারি করব আর রুটি করব। কালকে বাবা এই কুমড়োটা নিয়ে এসছে, তো ভাবলাম আজকে কুমড়ো আলুর তরকারিটাই করে নিই। তাছাড়া কয়েকদিন আগে তোমাদের দাদা ভাইকে টিফিনে কুমড়ো আলুর তরকারি আর রুটি দিয়েছিলাম। ওর এত ভালো লেগেছিল কুমড়োর তরকারিটা যে কি বলবো। 3খানা না 4খানা রুটি নিয়ে গেছিলো, তবুও বলছে যে আমার কম পড়ে গেছিলো, আরও দুটো দিলে ভালো হতো। বলছে এত ভালো লেগেছিলো আমার কুমড়োর তরকারিটা যে আমি কি বলবো, সোনালি তুমি আমাকে আর একদিন এইভাবে কুমড়োর তরকারি করে দেবে। তো আমি বললাম ঠিক আছে। তো কালকে কুমড়োটা এনেছে দেখে আজকে ভাবলাম তাহলে ওই কুমড়ো আলু তরকারি করে নিই। আর একদিকে চাও বসিয়ে দিয়েছিলাম, চা হয়ে গেছে। চাটা নিয়ে তোমাদের দাদা ভাইয়ের কাছে চলে এলাম বেডটি দেবো বলে। ঠান্ডার সময় তো ঘুম থেকে ও উঠতেই চায় না, ওকে আবার ডাকতে ও ঘুম থেকে উঠলো। আর যেই দেখতে পেয়ে গেছে আমি চা নিয়ে চলে এসেছি, আরও মুখটা হাসি হাসি হয়ে গেল, আনন্দ হয়ে গেল। বেডটি পেয়ে গেলে তো খুশি হয়ে যায় খুব। আমার ভাসুর বলো আর তোমাদের দাদাভাই বলো, খুব খুশি হয়ে যায় বেডটি পেয়ে গেলে। তো যাই হোক, বসে সবাই চা খেলাম, একটু কথাবার্তাও বলে নিলাম। তারপরে আবার রান্নাঘরে চলে এলাম। যা ওদিকে আটা মাখাচ্ছে, আমি এদিকে তরকারিটা করে নিচ্ছি। আদা পেস্ট ছিল না, তাই এখন আদাটা পেস্ট করে নিচ্ছি। আসলে না, কার মুখে কখন কি জিনিসটা ভালো লাগে সেটা আমরা কেউ বুঝতে পারি না। হতে পারে সেদিন তরকারিটা ভালো হয়েছে, বা এটাও হতে পারে যে সেদিন হয়তো তোমাদের দাদা ভাইয়ের খুব খিদে পেয়েছিল, তাই খিদের সময়ে যেটাই খাক না কেন সেটাই অমৃতের মতো লাগে, তাই না? তো যাই হোক, যে কারণের জন্য হোক, ওর নাকি ভীষণ ভালো লেগেছিল কুমড়োর তরকারিটা। এদিকে মিক্সার গ্রাইন্ডারটা বেশ তেলচিটে দাগ পড়ে গেছে, তাই ভালো করে পরিষ্কার করে নিলাম। আর তারপরে তার উপরে একটা প্লাস্টিক ঢাকা দিয়ে দিলাম। প্লাস্টিকটা ঢাকা দিয়ে দিলে তেলচিটে দাগটা আর পড়ে না। কিন্তু কয়েকদিন ধরে ঢাকা দেওয়া ছিল না বলে বেশ তেলচিটে দাগ পড়ে গেছিলো। তো যাই হোক, আর এদিকে দেখো যা রুটিগুলো বেলে দিচ্ছে আর আমি রুটিগুলো করে নিচ্ছি। প্রত্যেকটা রুটি পুরো ফুলকো লুচির মতো ফুলছে। আর রুটি ফুললে আমার যে কি ভালো লাগে দেখতে, না আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। যাই হোক, এখানে 4খানা রুটি তোমাদের দাদা ভাইকে দিয়ে দিলাম আর তরকারি। টিফিনটা প্যাকিং করে মেয়েকে বললাম যাও বাবাইকে দিয়ে আসো, আমার যাওয়ার সময় নেই, কারণ আমি বাকি রুটিগুলো করব। তো তোমাদের দাদাভাই বাইকটা বার করছে গ্যারেজ থেকে, তো মেয়ে গিয়ে দিয়ে এলো টিফিনটা। তারপরে আমরাও টিফিন করে নিয়েছিলাম। আর এখন আমি ভাতটা বসিয়ে দিচ্ছি। একদিকে ভাত বসিয়ে দিলাম আর একদিকে ডিম আর আলু সিটি মারতে বসিয়ে দেবো। আজকে ডিমের ঝোল করব সেই কারণে। তারপরে আমি যাব বেডরুমগুলো গোছাতে। বাবার ঘরে বেডরুম গোছাবো, আমার ঘরে বেডরুম গোছাবো। সব বাসি বিছানা এখনও পড়ে রয়েছে, সকাল থেকে না একটু সময় পাইনি যে করব।
না হলে আমি সব সময়ের জন্য চেষ্টা করি বাসি বিছানা সকাল সকাল গুছিয়ে ফেলতে, কিংবা তোমাদের দাদাভাই অফিস যাওয়ার আগে গুছিয়ে নিতে। আজকে এত সকাল থেকে কাজ হচ্ছে যে কি বলবো। তো যাই হোক, আমার বিছানাপত্র আরও গুছিয়ে নিয়েছি অফ ক্যামেরায়। তারপরে বাবার ঘরে চলে এলাম, এসে এই যে জানালাগুলো খুলে দিলাম। আর এখন বাবারে খাট আরও একটু একটু করে মুছে নিচ্ছি। শুধু খাট নয়, গ্রিল জানালা সব কিছুই আজকে একটু মুছে নেবো। দেখো, ধুলো তো কম বেশি পড়তেই থাকে, রাস্তার পাশে ঘর যেহেতু, সেই জন্য ধুলোটা আমাদের বাড়িতে কম বেশি পড়তেই থাকে। তবে আমার ঘরে যেন বেশি ধুলোটা পড়ে। আমার শাশুড়ি মারা যাওয়ার পরে না, এই ঘরে আসতে ভীষণ ভয় পেতাম। সবসময় যেন আমাদের মনে হতো আমার শাশুড়ি মা এই বসে আছে, এই মাথা আঁচড়াচ্ছে, এই শুয়ে আছে। প্রচুর ভয় করতাম, আসতামই না একা কখনো। হোক যাকে নিয়ে আসতাম, বা তোমাদের দাদাভাই বা বাবা থাকলে আসতাম, এরকম একটা ব্যাপার। এরকম বেশ কয়েক মাসই করেছি শাশুড়ি মারা যাওয়ার পর, কিছু মাস। আর এই কিছুদিন আগে আমার শাশুড়ি মায়ের শ্রাদ্ধ গেল। বলতে বলতে মানুষটা 4 বছর চলে গেল। কি বলবো বলো তো, ভাবতেই অবাক লাগছে। 4 বছর হয়ে গেল, মানুষটা আর নেই আমাদের সাথে। মাঝে মাঝে আমার মনে প্রশ্ন ওঠে, জানো তো, আমার শাশুড়িমা কী করে উপরে আছেন। ওনার ছেলে মেয়েদেরকে উনি কত ভালোবাসতেন, ওনাদেরকে না দেখে কিভাবে যে আছেন কে জানে। কি বলবো, উনি সংসার ছাড়া না কিচ্ছু বুঝতেন না, কিন্তু সেই মানুষটা 4 বছর আমাদের সংসারে নেই। ভাবতেই পারছি না কিভাবে যে দিনগুলো চলে যাচ্ছে, সেটাও বুঝতে পারছি না। আমার মেয়ে তখন 10 মাস, যখন আমার শাশুড়ি মার এই অবস্থা হয়। সত্যি আমি কি বলবো, বলে বোঝাতে পারছি না। তো যাই হোক, মায়ের শ্রাদ্ধের সময় আমি এখানে ছিলাম না, আমি বাপের বাড়িতে ছিলাম। আর এখানে হরিকীর্তন আরও সব কিছুই হয়েছিল। প্রত্যেক বছর আমার শাশুড়ি মায়ের শ্রাদ্ধতে হরিকীর্তন হয়। তবে সেদিন আমার একদিকে দুঃখের দিন হলেও আরেকদিকে খুশির দিনও ছিল। সেদিনই আমার গুগল অ্যাডসেন্স যে এসেছিলো, সেই খবরটা আমি পেয়েছিলাম। সেটা আমি হাতে পাইনি, তোমাদের দাদাভাই হাতে পেয়েছিল। তো আমাকে ফোন করে যখন রাত্রে বলে যে এরকম তোমার গুগল অ্যাডসেন্স লেটারটা এসছে, তো আমি তো ভীষণ খুশি ছিলাম। একদিকে সকাল থেকে মন খারাপ ছিল যে আজকে মায়ের মৃত্যুবার্ষিকী, তার জন্য। কিন্তু রাতের বেলা আবার এই খবরটা শুনে একদিকে আনন্দই হয়েছিলাম। তাই বলছি, একদিকে খুশির দিনও ছিল, একদিকে দুঃখের দিনও ছিল। তো যাই হোক, চলো, বলতে বলতে ইমোশনালও হয়ে যাই। আর এদিকে আমার শ্বশুরমশাইয়ের কিছু জামা কাপড় ছিল, সেগুলোকে ভাঁজ করে আলমারির মধ্যে রেখে দিলাম। আসলে আমার শ্বশুরমশাই না পুরো বাচ্চাদের মতো, কি বলবো, বাচ্চাদেরকে যেমনভাবে সামলাতে হয়, আমার শ্বশুরমশাইকেও সেইভাবেই সামলাতে হয়। উনি এত সহজ সরল আর এত কম বোঝেন, তো কি বলবো, বলার মতো নয়। বাচ্চাদের মতো যা পারে তাই করে আর কি। তো যাই হোক, জামাপত্র এই যে সব রেখে দিলাম, তো দেখবে হয়তো আজকে বা কালকে সব জামা কাপড় আবার আলমারি থেকে টেনে ফেলবে। কি যে করেন উনি, আমরা নিজেরাই বুঝতে পারি না। যতই বলি বাবা এটা করো না, ওটা করো না, কিন্তু কে আর কার কথা শোনে। যেটা ইচ্ছে হয় সেটাই করে। তো যাই পারে তাই করুক, কোনো অসুবিধা নেই। উনি তো এরকমই মানুষ, আমরা সকলেই জানি। তো চলো, ওপরে কাজকর্ম সব সেরে নিচে এলাম। নিচে এসে এই যে ডিমের খোসাগুলো ছাড়িয়ে দিল, আলু আর ডিমের দিয়ে আমি রান্নাটা বসিয়ে দিচ্ছি। ডিমের ঝোল হচ্ছে। আমার তো ডিমের ঝোল খেতে সত্যি ভীষণ ভালো লাগে। শুধু ডিমের ঝোল হলেই আমার ভাত খাওয়া হয়ে যায়, আর কিছুই লাগে না। আর করছি ফুলকপি, আলু আর নরম সজনে ডাঁটাতে একটা তরকারি। এটা কি তরকারি আমি নিজেও জানি না, কালকে রাত্রে ভেবেছি এরকম একটা তরকারি বানাবো, তাই বানিয়ে ফেলছি। আগে কখনো এরকমটা বানাইনি। মাঝে মাঝে আমি এরকম নতুন কিছু ট্রাই করার চেষ্টা করি। ফোড়নে দিলাম জিরে, এলাচ, লবঙ্গ, তেজপাতা, আদা, টমেটো,
তারপরে দুধ দিলাম আর পোস্ত বাটা একটুখানি দিলাম। এই দিয়ে তরকারিটা বানাচ্ছি, তো হতে সময় লাগবে বেশ। আমি গ্যাসের আঁচটা কমিয়ে দিয়েছি, আস্তে আস্তে করে হোক। আর এদিকে আমি চলে এলাম এই মানি প্ল্যান্ট গাছটা না, যে বাপের বাড়িতে গিয়েছিলো কিছুদিন আগে, তবে থেকে নিয়ে এসছে। আজ মনে হয় 4-5 দিন হয়ে গেল নিয়ে এসছে, বাট গাছগুলো বসানোই হচ্ছে না। কিসে বসাবো, মাটি কোথায় পাবো, এই করে বসানোই হচ্ছিল না। তো আমি বললাম যেখান থেকেও জোগাড় করে মাটি এনে বসাতেই হবে, কারণ না হলে গাছগুলো মারা যাবে। এত সুন্দর মানি প্ল্যান্ট গাছগুলো মারা যাবে, ভালো লাগবে বলো? তাই জন্য আমি মাটি কিছুটা জোগাড় করলাম, আর এই টবটা ছিল তাতে মানি প্ল্যান্ট গাছটা বসিয়ে দিলাম। মানি প্ল্যান্টের পাতাগুলো কিন্তু বেশ বড়। আর তারপরে এদিকে আসতে না আসতে দেখি তরকারিটাও হয়ে গেছে, তো তরকারিটা নামিয়ে নিয়েছি। খুব সুন্দর স্মেলটা এসেছিলো আর খেতেও দারুণ ছিল। ওই দিয়েই ভাত খাওয়া হয়ে গেছে। এই বেলার মতো আমার সমস্ত কাজ শেষ, আর কোনো কাজ নেই। শীতে ছোটোবেলায় যদি একটুখানি বুদ্ধি করে টাইম টু টাইম কাজ করা যায়, তাহলে দেখবে সব কাজটা সময়ের আগেই গুছিয়ে ফেলা যায়। এখন বাজে 12টা 15, আমার সব কাজ শেষ। শুভ সন্ধ্যা। তোমাদের সাথে আমার আবার দেখা হচ্ছে ওই 7টা 20 দিকে। তোমাদের দাদাভাই অফিস আসার পরে আমি বললাম চলো একটু বেরোই দিদির বাড়িতে, মানে ননদের বাড়িতে। আমার দাদার যে মেয়ে হয়েছে, দাদা তো সবাইকে মিষ্টি খাইয়েছে, আত্মীয় স্বজন, পাড়া পড়শি, বন্ধু বান্ধব সবাইকে দিয়েছে। শুধু আমার শ্বশুর বাড়ি আর ননদের বাড়ি বাকি ছিল। তো আসার সময় আমার দাদা আমাকে পয়সা দিয়েছিল, বলেছিল মিষ্টি নিয়ে যেতে, তাই 2 প্যাকেট মিষ্টি নিয়ে নিয়েছি, একটা আমাদের বাড়ির জন্য, একটা দিদির বাড়ির জন্য। আর যাওয়ার পথে তোমাদের দাদাভাই বলল যে আমার কিছু কসমেটিক্স জিনিস কেনা রয়েছে, চলো মোড়ে যাব। তাই মোড়ে চলে এলাম। এই যে তোমাদের দাদাভাই সব ফেস ওয়াশ আরও কী সব কিনলো, ওর যেগুলো প্রয়োজনীয় ও সেগুলো কিনলো। আমাকে বলেছিল কিছু নিতে, আমি না আমার কিছু দরকার নেই, আমার সব আছে। আর এদিকে এই ডিবেগুলো নেবো ভেবেছিলাম, কিন্তু এত দাম, 273 টাকা করে দাম বললো, তাই নিলাম না। তো যাই হোক, দিদির বাড়িতে চলে এসেছি। এসে দেখি দিদি কলকা ডিজাইন করছিল, মানে প্র্যাকটিস করছিল, সামনে নাকি ব্রাইড আছে তার জন্য। আর আসার সঙ্গে সঙ্গে ভাগ্নি আর দিদি সবাই মিলে মিষ্টি মুখ করছিল। আর এখানে কি হয়েছে বলো তো, সবাই ভেবেছে আমি গুগল অ্যাডসেন্স লেটার পেয়েছি বলে মিষ্টি নিয়ে গিয়েছি। তো আমি বললাম না না, এরকম দাদার মেয়ে হয়েছে বলে নিয়ে এসেছি। যেদিন আমি পয়সা পাবো সেদিন তোমাদের জন্য একটা ট্রিট তো থাকবে। এই নিয়ে হাসাহাসি আরও চলছে। তো চলো আমি একটুখানি গল্প আরও করি এদের সবার সাথে। আর আজকের ব্লগটা এখানে শেষ করলাম। টাটা, সবাই ভালো।